এই আর্ট জিনিসটা না প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকের লাইফে। মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তোমরা যদি যে কোনো ফিল্ডে যে কোনো কিছুতে একটা আর্ট নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তোমাদের আজকের এই পডকাস্টটা হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আমার সেই বানানো জিনিসগুলো কি এখনো দৃশ্যমান? হয়তো আছে অর্থনৈতিক। রয় হাতের খেলাও খুব ভালো পারে। একটা গান, একটা আর্ট ফর্ম, যেটা গান, যেটা সিঙ্গিং। প্রত্যেকটা আর্টিস্ট যারা গান নিয়ে, সিঙ্গিং নিয়ে, সে স্টেজ পারফর্ম করুক, সে কোনো মুভিতে গান করুক, সে কোনো অ্যালবাম নিজের ক্রিয়েট করুক, তার কিন্তু এটা হচ্ছে বেসিক। আর এটা থেকেই সূত্রপাত হয়েছে একটা সিঙ্গিং। কিছু করা আর কিছু হওয়ার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, অনেকে থাকে, আমি বলছি না, এরকম ভাবে চললে পরে সত্যিই জীবনটা খুব সুন্দর, তাই না? ব্যাপারটাই বলতে দেবব্রত, আমি তোমাকে বলছি যে এডুকেশন না অনেক কমে গেছে ইন্ডিয়াতে। লোকেরা বোঝে না, লোকেরা শুধু স্বপ্ন দেখে আর দেখায়। হেই, হ্যালো এভরিওয়ান। আমাদের নতুন একটা পডকাস্টে, নতুন বলতে এটা আজকের এবং আমার তরফ থেকে এটা ফার্স্ট পডকাস্ট। তো এই ফার্স্ট পডকাস্টে তোমাদের সকলের সুস্বাগতম। আর আজকের এই নতুন পৃথিবীতে আমি এনেছি একজন নতুন মানুষকে। তার নাম হচ্ছে মিস্টার নয়ন রয়। তো হ্যালো রয়, কেমন আছো? আমি রয় রয় বলেই ওকে ডাকি। আর ও আমার খুব ভালো একজন ফ্রেন্ড, গাইডার, ও আমার খুব ভালো একজন বন্ধু। অনেক কিছু ও আমার কাছে বলতে পারো, অনেক কিছু যেগুলো নিয়ে আমি পরে অন্য কোথাও কথা বলবো। না হলে পডকাস্টটা, মানে ওকে যদি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, তাহলে এই পডকাস্টটা পডকাস্ট না হয়ে শুধুমাত্র ওর ডেসক্রিপশন হয়ে যাবে। সো হ্যালো, ডেসক্রিপশন হবে তাই। হ্যালো। হ্যালো হ্যালো, হাই হাই হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে যেন। অনেকদিন পরে দেখা, কেমন লাগছে? একদম না, ভালো লাগছে তোমার সাথে তোমার আলাপ, মানে এখন থেকে অনেক আগে থেকে। আচ্ছা, আলাপে ভরে নাকি বলবো নাকি বলা হবে? ওটা ভরে বলে দাও। তুমি বললে ভালো হয় না? হ্যাঁ, আমাদের একটা, মানে আমরা কমেডি শো করি, তো তো কমেডি শো থেকে আমাদের পরিচয়। আমাদের ও হঠাৎই আমাকে ওর পাশে সিটে বসতে বললো, অ্যান্ড আমি বসলাম। তারপর থেকে আমাদের এরকম আলাপ আলোচনা, কথাবার্তা। তারপর থেকে অনেক সময় ওর সাথে কাটিয়েছি, অনেক কমেডি ওর সাথে করেছি, ওতে আমাতে মিলে অনেক কমেডি করেছি। অনেক। আমরা মানে এখন ফর্মাল বসে এরকম ভাবে কথা বলছি, নর্মালি আমি আমাদের থাকা মানে প্রচন্ড ছাবলামি হয়। ছাবলামি মারাতে পারে, ছাবলামি। উফ। ছাবলামি অন্য লোকেরা শুনতে ভাববে ভাই কোথাকার গিয়েছে লোকগুলো। তো আজকের আমি সর্বপ্রথম এই পডকাস্টের মেন ফান্ডাটা বলে দিই। আজকে কি করতে চলেছি আমরা, তুমি কি জানো আজকে আমরা কি করতে চলেছি? আমি জানি তুমি আর্ট ফর্ম নিয়ে কিছু বলবে, হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারবে। অবভিয়াসলি। কতটা তো বলতে পারবে আমি জানি না। আমরা আর্ট ফর্ম নিয়ে কথা বলবো। আমি জানি আর্ট জিনিসটার সম্বন্ধে সবাই কিছু না কিছু জানে। আর এই আর্ট জিনিসটা না প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকের লাইফে। মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তোমরা যদি যে কোনো ফিল্ডে যে কোনো কিছুতে একটা আর্ট নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তোমাদের আজকের এই পডকাস্টটা হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। কারণ আর্ট হচ্ছে মানুষের জীবনের একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক তেমনি আমি আজকে একজন মহান আর্টিস্টকে এখানে এনেছি। মহান আর্টিস্ট বলতে একজনই, মহানাগ উত্তম কুমার। ঠিক আছে, গডের নাম নিও না। যাই হোক, তো সর্বপ্রথম আমি চলে যাব একদম তোমার পাস্ট, একদম তোমার ছোটবেলাকার স্টোরি। তুমি আর্ট ফর্মে যোগ করার পেছনে, আর্ট ফর্মে নিজেকে আনার পেছনে তোমার মানে কি ছিল উদ্দেশ্য বা কিছু? তুমি কি ভেবে এসেছিলে? সত্যি কথা বলতে আমি যে কোনো জিনিস আর্টিস্ট নাই, কারণ ছোটবেলা থেকে অনেক আর্ট নিয়ে করতাম। টিভিতে একটা শো আসতো, বলে ম্যাড বলে একটা শো আসতো, ঠিক আছে, রব বলে একজন করতো। সে পোগো টিভিতে আসতো, ছোটবেলা পোগোই দেখতাম, তাই না? কার্টুন নেটওয়ার্ক, পোগো, আরো ছিল অনেক টিভি চ্যানেল, এখন মনে নেই না। কিন্তু ছোটবেলা আমি মানে খুবই দেরিতে টিভির সাথে আমি যোগাযোগ হয়েছে আমার, কারণ মনে আছে আমার, আমি না গরিব ছিলাম, মানে আমার গরিব ছিল, আমার টিভি ছিল না, ঠিক আছে। আমি রোজ সানডে করে আমি আমার ভাই চললাম কাকিমার ঘরে টিভি দেখলাম, কাকিমার ঘরে টিভি ছিল। তো আমাদের বারোটা ছিল, আমরা দেখবো হলো একটা সুপারম্যানের একটা কি একটা কমিক আসতো, আসতো দেখে ওতে অসওয়াল্ড বলে একটা আসতো জিনিস, তুমি জানবে না কারণ তুমি আমি জানবো না। তারপরে একটা অনেক কিছু আসতো, তারপরে পেঙ্গুইন একটা আসতো, নামটা বলে গেছি আমি।
তারপরে আসতো ম্যাড। তো ম্যাডে এমন একটা প্রোগ্রাম ছিল, এখনো ইউটিউবে আছে, যে যিনি যে ম্যাডে যে করছিলেন, রব বলে লোকটার নাম, ইউটিউব চ্যানেল আছে, ওকে, ম্যাড উইথ রব সামথিং লাইক দ্যাট বাই দ্যাট নেম। তো সে ওরা যে বানানো শেখাতো, মানে বানানো, হাতে ডিআইওয়াই জিনিস, জিনিস যেমন ধরো মেড হাতে করে, মেক সামথিং। লাইক ডিআইওয়াই, লাইক ডু ইট ইয়োরসেলফ, ওকে, লাইক জিনিসপত্র, লাইক একটা ধরো বাড়ি বানালো কার্ডবোর্ড দিয়ে। ওয়াও, তো সেটাই আমার প্রথম মানে লাইফে নিজের হাতে কিছু করে তোলা না, মানে একটা অ্যাকমপ্লিশ মনে হয়, মানে নিজে কিছু বানাচ্ছ সেটা। তো আমি তো পারতাম না ভালোভাবে, না, তো আমার মা হেল্প করতো, বাবা হেল্প করতো, তো বানাতাম, সেটা বানিয়ে করতাম। বলতে গেলে সেটা আমার লাইফে প্রথম আর্ট। ওকে। তারপর আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের তো স্টুডেন্ট, তোমার সেই বানানো জিনিসগুলো কি এখনো দৃশ্যমান? হয়তো আছে অত নেই। আমার মনে আছে আমি একটা ক্রোকোডাইল পেয়েছি, ক্রোকোডাইল, ঠিক আছে, ওয়াও, ছোট্ট একটা ক্রোকোডাইল, মানে লাইক সাইজ সামথিং। সেটা আমার দেওয়ালে টানানো ছিল, ঠিক আছে? ক্রোকোডাইল দেখে ক্রোকোডাইল মনে হতো না, বড় টিকটিক। বাট ওটা মানে প্রায় অনেক বছর ধরে দেওয়ালে লাগানো ছিল। একটা বিটেল বানিয়েছিলাম, বিটেল। বিটেল বানিয়েছিলাম একটা গাড়ির ওপরে, মানে কাগজের দলা মেখে, তারপর রং করে আমি বিটেল বানিয়েছিলাম একটা। সেটাও ওকে। কোথায়, মানে এখন তো আর নেই সেই জিনিসগুলো, ছোটবেলার জানি না, কিন্তু তো হ্যাঁ, মেনলি হাতের কাজ, হাতের কাজ। হাতের খেলা। তো রয় হাতের খেলাও খুব ভালো পারে, হি ইজ এ ম্যাজিশিয়ান। ওকে, তো খুব ভালো ম্যাজিক করে। তো ওই ম্যাজিক ও তোমাদের সামনে পড়ে, আবার আমরা কোনো হয়তো একটা হয়তো পডকাস্টে হয়তো হয়তো তোমরা যদি চাও তো আবার এসে ও তোমাদেরকে জাস্ট ম্যাজিক দেখাবে, সাথে আমিও দেখবো নতুন নতুন ম্যাজিক, যেগুলো আমাকে দেখিয়েছো সেগুলো থেকে আলাদা। ডান ডান। ডান। তো তারপরে তুমি কি করলে, মানে তোমার আর্ট ফর্ম লাইক আর্ট, ড্রয়িং বলো বা গিটার বা সামথিং, গান গিটার তো বাজনা, আলাদা তুমি তো ব্যাপার। গান করো। গান, হ্যাঁ, কারণ মনে আছে আমার, আমি ফুলতল করে যেতাম স্কুলে, তো স্কুলে ফুলতল যেতাম তখন ড্রাইভারের কাছে ক্যাসেট থাকতো। ক্যাসেটে আমার একটা মনে আছে, কোই মিউজিকের ক্যাসেট ছিল। कोई मैं देखा, আহা, मेरा दिल का, क्या बताऊं, তারপরে হচ্ছে, इन पंछियों গান শুনছিলাম, ঠিক আছে, ধরকার গান, ধরকন 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 ধরকন। তো ওই লাইফে আমার প্রথম গান ওগুলোই, মানে যেগুলো চলতো ক্যাসেটে, ঠিক আছে। ওকে, তো সেখান থেকে আমার গানের নেশা ধরেছিল, ঠিক আছে। আমি এরকম করতে করতে আমি গান খুব প্রিয় হয়ে উঠলো আমার। তারপর আমি গান করতে লাগলাম নিজে। তো গান করতে করতে এমন হলো কি, লাইক গান শিখতে লাগলাম, গান শেখা শিখলাম। আর আমার যে ম্যাম ছিল, ইলা ম্যাম তার নাম, ইলা ম্যাম, ইলা মিস বলতাম, যদি উনি বাইরে ছিল, ইলা ম্যাম বলতে হবে, ইলা মিস করা যায় না। হোস্টেলে ইলা ম্যাম বলতাম, ইলা মিস বলতাম। ইলা মিস রোজ ভোরবেলায় 7টার সময় আসতো, সানডে করে। ওকে। আমি ঘুম থেকে উঠতাম, গলা একবার অবস্থা খারাপ, হেরে ভাই সা রে গা করে গান করতে করতে আস্তে আস্তে ঠিক হতো। আমি ক্লাসিক্যাল গান শুরু করি। আমি মনে আছে এখন, আমি প্রথম রাগ শিখেছিলাম। প্রথম ১ মাস তো পুরো এই রে গা রে গা মা গা মা পা মা পা দা পা দা নি দা নি সা সা নি দা ওয়াও, নি দা পা দা, এই অল কিছুটা বেসিক করতে হ্যাঁ বেসিক সব, কিন্তু এটাই হচ্ছে একটা গান, একটা আর্ট ফর্ম, যেটা গান, যেটা সিঙ্গিং। প্রত্যেকটা আর্টিস্ট যারা গান নিয়ে, সিঙ্গিং নিয়ে সে স্টেজ পারফর্ম করুক, সে কোনো মুভিতে গান করুক, সে কোনো অ্যালবাম নিজের ক্রিয়েট করুক, তার কিন্তু এটা হচ্ছে বেসিক। আর এটা থেকেই সূত্রপাত হয়েছে একটা সিঙ্গিং। সিঙ্গিং বলতে গেলে সিঙ্গিং তো সারেগামাই সিঙ্গিং, সে তুমি হুম, অবশ্যই। ইন্ডিয়ান বলতে সারেগামা, ওয়েস্টার্ন তো ডোরেমি, তাই ডোরেমি। তো Yes. লাইক সিঙ্গিং যে স্বরও ধরে রাখতে তো হয়। ওয়েস্টার্ন ডোরিমিকা, তো ডোরেমিকা নিয়ে তোমার কি আইডিয়া আছে কোন? ওয়েস্টার্ন আমি অত শিখিনি, ঠিক আছে, ওকে, আমি অত জানি না। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, ওটাতেই আমি আছি। ওয়েস্টার্ন মোজার্ট আছে, ওয়েস্টার্ন প্রচুর কমপ্লিকেটেড। ওকে, ইন্ডিয়ান যতটা কমপ্লিকেটেড না, ওয়েস্টার্ন আরো কমপ্লিকেটেড, ওকে। ঠিক তোমার আছে। ঘরে তো গিটারও আছে, তো হ্যাঁ, তুমি গিটার, আমি জানি যতদূর যে রিসেন্টলি তুমি গিটারটা এনেছো, আচ্ছা, কিন্তু মানে তুমি তো গিটার বাজাতে পারো না, না, কিন্তু তুমি দেখে দু একদিনে যে যে টিউন গুলো, তোমার কিছু মনে করো না, হ্যাঁ, একটা হাত দিয়ে যেভাবে বাজাচ্ছ, সত্যি করে বলতে গেলে আমি নিজে অনেকদিন গিটার শিখেছি। হ্যাঁ, শুধু শিখলেই তো হয় না, কিছু করা আর কিছু হওয়ার মধ্যে পার্থক্য আছে। নিজের অবশ্যই। মধ্যে কিছু থাকতে হয়, তবেই না সেটা হয়। না তো দেখো, একটা যে কোনো গানে কি বলতে গেলে, তুমি যদি গান জানো, if you know how to sing, তুমি যদি সব জানো, যেমন একটা গান ধরে চলছে, সা নি ধা পা ধা, এই যেমন একটা সুর হলো, তুমি বুঝে যাবে এটা কি সুরে চলছে, কোনটা সা কোনটা রে কোনটা মা। সা, গান বলতে, গানের ব্যাপার বলতে অনেক কিছু বলা যায়। গান যদি তুমি একটা স্বর ধরো, এটাকে সা বলবো, তাহলে সা এর ওকে, পরের স্বরে যেটা আসলে বুঝতে পারবে, সা এর পরে কি আছে। সা পা ধা নি সা, তো কোনো একটা স্বর সা ধরে,
তুমি করতে পারো, ঠিক আছে। গানের এবার অনেক গান চাই না, কারণ আমি গানে কত কিছু আমি জানি না, যতটা শিখি ততটুকু। তো সেই শর্ট দিয়ে তুমি যদি করো, তো তুমি গিটারে তুমি পেয়ে যাবে। আর ইংলিশ গান শুনতে তোমাকে না 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 summer has come and passed, the innocent can never last, wake me up when September ends। এখানে লিজ আর্মস্ট্রং এর গাওয়া গানটা, গ্রিন ডে বলে একটা ব্যান্ড। লিজ আর্মস্ট্রং মানে প্রচন্ড গুণী ব্যক্তি, উনি করেছেন গানটা। তো এসব চলে আসে, গিটার মানে বাজাতেই চলে আসে। অবশ্যই অবশ্যই। যদি গান চালাও তাহলেই হবে, নাহলে তো কোনো কিছু করার নেই। এতটুকু কনভারসেশনে আশা করি বুঝতে পেরেছো এই মানুষটা কি। হ্যাঁ, হতে পারে 8-10টা মানুষের মতন ইনি অত ফেমাস নন, আর ইনি ফেমাস নন তার পেছনে দোষী দায়ী ইনি নিজে। আজকে এনার লাইফে ইনি অনেক কিছু করেছেন। মানে মেনলি ইনি যেটা করেন সেটা হচ্ছে নিজের মুখেই বলবেন। বিজনেস করি, আমি কনসাল্টিং করি, আমার একটা কোম্পানি আছে, ইনভেস্ট করি, এই আর কি। কিন্তু আমি রিজন আছে যে আমি কেন ফেমাস না। কারণ ফেমাস হওয়া মানে কি বলতো, লাইক বলতো, ফেমাস হওয়ার নিজের রেসপন্সিবিলিটি নেওয়া। কারণ একদম তুমি যখন ফেমাস, তোমাকে দর্শক ফলো করছে, সে তোমার মতন হতে চায়, রাইট। সে তোমাকে এক্সাম্পল বানিয়ে তোমার হতে চায়, রাইট। এক্সাম্পল রয়েছে, আমি Yes. ধরো দেওয়া চাই, আমি গান হতে চাই, গান হতে চাই। সেটা হতে গেলে তোমাকে নিজে একটা ভালো পজিশনে থাকতে হবে। ঠিক। আমি নিজেকে ভাবি যে আমি সেই পজিশনে যাই। ওকে, সাকসেস, হোয়াট ইজ দ্য সাকসেস? এটাই সাকসেস আমি এখনো যাই। সাকসেসের ডেফিনেশন তোমার কাছে। তোমার কাছে কি শুধুমাত্র একটা স্টেজ পারফর্ম করাটাই সাকসেস, বা একটা বিজনেস করে নিজেকে নিজের পায়ে দাঁড়ানো বলতে আমরা কি বুঝি, কেরিয়ার বলতে আমরা কি বুঝি, সাকসেস মানে কি? দেখো, লাইফের কিন্তু একটা আলটিমেটলি গোল। শুধু কি টাকা কামানো? বলেছি না, সেটা কি গোল বলেছি আমি? গোলটা হলো পিস অফ মাইন্ড। ওয়াও, লোকে বলে সত্যি হ্যাপিনেস। তালি পড়া উচিত। লোকে বলে গোলটা হ্যাপিনেস, কিন্তু বুঝতে হবে হ্যাপিনেস ইজ স্টেট অফ মাইন্ড। এই খুশিটাকে মানে মুহূর্তের জন্য, কোনো একটা মানুষ সবসময় খুশি থাকতে পারে না, ইম্পসিবল। সে তার পাগল পাগল হয়ে যাবে, তাই পাগল বলে লোকে। লাইফে অনেক কিছু হয় যে তোমাকে দুঃখী হতে হবে লাইফে, সেটা হারিয়ে গেল, কিছু হয়ে গেল, ঠিক আছে, তোমার শরীর সাথে দুঃখ হয়ে গেল, কিন্তু খুশি হতে গেলে খুশি থাকবে, তাই তো? এবার সেই খুশি সবসময় থাকে না, খুশিটা কিন্তু মেন ব্যাপার না, ব্যাপার হলো পিস। তো খুশিটা কি কোনো একটা জিনিস পার্টিকুলার? খুশিটা কি? ইনট্যাঞ্জেবল। যেমন আমি একটা জিনিস, স্টেট অফ মাইন্ড। যেমন State of আমি mind. একটা জিনিস বলি, তুমি তো জানো আমি কি করি, স্টেজ পারফর্ম করি। তো আমি স্টেজে একটা কথা বলি কি, রাগ কি? রাগ, জেদ, গুসা, এগুলো কি আসলে? এটা তো জিজ্ঞেস করছো কোনো, আমাকে তুমি? না বলবে তুমি আমি আচ্ছা। বলি, এটা তো কোনো মানে আমাদের শরীরের কোনো ইয়ে নয় যে এটা সব সময় চলে আসবে। যেমন গাছেদের একটা মানে যৌন জনন বলতে পারো, আচ্ছা। যে গাছেদের ওটা হয় উত্তেজনা যেটাকে বলি আমরা। যৌন জনন গাছে, যৌন মানে আমি চাই না তো। তো ওকে, সো আবারও বলে দিই এই ক্ষেত্রে কি না, তো উনি ইংলিশ অ্যান্ড হিন্দি, তুমি কোন মিডিয়াম থেকে পড়েছো? হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম থেকে পড়েছে। আর উনি বেঙ্গলিটা বলতেও পারে এবং বুঝতেও পারে, কিন্তু লিখতে পারে না। আর বাংলা আমি বলছি এখন এই পডকাস্টে তোমার সাথে, কিন্তু কষ্ট হচ্ছে আমার। কিন্তু চেষ্টা করছি আমি, কারণ বেশিরভাগ ও ইংলিশে কথা বলে, হ্যাঁ। আমার সাথেও। কিন্তু যাই হোক, যেটা আমি বলছিলাম উত্তেজনা যেটাকে বলি, তো আমাদের শরীরে রাগটা কি কোনো উত্তেজনা যেটাকে আসতেই হবে? না, নয় তো। আমরা রাগ কাকে দেখাই? যে আমার থেকে ছোট, যাকে আমি রাগ দেখালে আমার উপর পাল্টা আঘাত পড়বেন। আমরা কোনো সময় অফিসের বসকে, আমাদের শিক্ষক মশাইকে রাগ দেখাই। হ্যাঁ, অনেকে থাকে, আমি বলছি না, অনেকে শিক্ষক মশাইকে দেখাতে পারি না, সেটাই তো বলছি, কি রাগ আমরা তাদেরকে দেখাতে পারি না। আমরা রাগ তাদেরকে দেখাই যাদের কাছে আমাদের পাল্টা আঘাত আসবে না। ঠিক তেমনই, যেই কথায় আমরা ছিলাম সেখানে ফিরে আসি। তো আমাদের এই যে স্টেট অফ মাইন্ড বা হ্যাপিনেস, এই হ্যাপিনেস বা খুশিটা আমাদের কি, কিভাবে খুশি হওয়া যায়, বা আমরা কি খুশি সবসময় কেন থাকতে পারি না, বা খুশিটা কি এই রাগের মতো যে আসবে চলে যাবে? আমি দুটো অ্যান্সার দেবো, একটা সাইন্টিফিক, নর্মাল, ঠিক আছে।
তারও দুটো ভাগ আছে, যেটা উত্তর দেবো সাইন্টিফিক্যালি দুটো ভাগ আছে। নর্মাল খুশি হলো একটা ইমোশন, নর্মাল আছে খুশি একটা ইমোশন। সেটা আমরা তখনই পাই যখন আমার সাথে ভালো কিছু হয়। গ্রেট। যখন ভালো কিছু হয় আমরা খুশি হব, খারাপ কিছু হলে আমরা স্যাড হবো। এটা সিম্পল বেসিক ডেফিনেশন অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস। ওকে। ভালো খারাপ, ভালো খারাপ ডিপেন্ড করে লোকের উপরে। তোমার যেটা ভালো আমার সেটা খারাপ, আমার যেটা হতেই খারাপ পারে, আমার সেটা খারাপ, মেবি। হ্যাঁ, হতেই পারে, ঠিক আছে। আমার সিগারেট খেতে ভালো লাগে, তোমার সিগারেট খেতে ভালো লাগে না। সিগারেট খাওয়ার মাঝে খুশি, সিগারেট খাওয়ার মাঝে দুঃখ, দুঃখ তাহলে অবশ্যই। তোর ভালো লাগে ওই আর কি। তো excuse me, সেরকম সাইন্টিফিক দেখতে গেলে খুশিটা কি? খুশিটা হলো যখন মাথায় ডোপামিন রিলিজ হয়, প্রেশার পাই, আমরা খুশি হই, ওটা খুশি। কিন্তু এই খুশির আবার দুটো ভাগ আছে। একটা হলো ইনস্ট্যান্ট প্লেজার, একটা হলো লং টার্ম প্লেজার। গ্রেট। ইনস্ট্যান্ট প্লেজার ওটা যেটা আমরা বাজে কাজ করে পাই, ব্যাড হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস করলে আমাদের ডোপামিন অনেক তাড়াতাড়ি রিলিজ হয়, ইনস্ট্যান্ট রিলিজ হতে পারে, ঠিক আছে। আমি এবার একশো অত জানি না, নিউরোলজি নিয়ে পড়িনি, তত জানি না। তো সেই যখন সেই ফার্স্ট রিলিজ যখন হয়, তখন কিন্তু সে প্লেজারটা কিন্তু ছোট ছোট সীমিত সময়ের জন্য থাকে, সীমিত সময়ের জন্য থাকে সেই প্লেজারটা। কিন্তু আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজ করলে এবং গুড কাজ, যেরকম ধরো ডোনেশন করা, ধরো কোনো অনাথ আশ্রমে গিয়ে ওদেরকে পড়ানো, বাচ্চাদের পড়ানো, ঠিক। এসব কাজ করলে তখন আমাদের যে ক্রিয়া থাকে সেটা লংজিভিটি বেড়ে যায়, তার আমরা অনেকক্ষণ ধরে খুশি থাকি। খুশিটা সেটা দু রকমের খুশি আছে, তোমার উপর ডিপেন্ড করে। তুমি আইদার ইউ ওয়ান্ট হ্যাপিনেস ফ্রম সিম্পল প্লেজার্স অর ইউ ইনস্ট্যান্ট, অর তুমি যদি চাও যে দীর্ঘ লং টাইমে। এটাই একটা ফান্ডা, মানে আমার বিশ্বাস। তো তুমি কি চাও? তুমি তোমার লাইফে কি চাও? কি চাই আমার লাইফে? আর তো অনেক বড় প্রশ্ন। কি চাই না একজন মানুষ, কি চায় না লাইফে? কেন মানুষ অল্পতে খুশি হতে পারে না? যতই মানে অল্প বলতে এখানে অল্প মিন্স, তুমি যদি আজকে বিল গেটসকেও জিজ্ঞেস করো যে তোমার কাছে যা আছে তুমি খুশি, মেবি ও সমাজের কাছে বলবে যে ও খুশি, কিন্তু ও মনে মনে কোনো কিছুর জন্য একটা আফসোস রয়েছে ওর, রাইট? একটা কথা বলছিলাম, তো প্রত্যেকটা মানুষ তার কাছে যতই যা থাকুক না কেন, হাজারো সুখ শান্তি থাকলেও সে খুশি থাকতে পারে না। একটা কথা জিজ্ঞেস করছিলাম, একজন নর্মাল মানুষ, একটা গ্রেট পার্সন কি ডিফারেন্স? নর্মাল পার্সন, গ্রেট পার্সন কি ডিফারেন্স? নর্মাল মানুষ যে টাকা যেটুকুন আছে সেটুকুনে খুশি, বাট এ গ্রেট পার্সন, তার কাছে একটা হাঙ্গার আছে, খিদে আছে, আরো খিদে, চাই, আরো চাই। আরো চায়, আরো করার খিদে। আমি আজকে যেখানে আছি তার থেকেও বেশি উঁচু কিছু জায়গায় যাবো, ঠিক আছে। কেন যাবো? ম্যাটার করে ওদের কাছে, যেতেই হোক, এটা ম্যাটার। যেভাবেই হোক যাবো। অবভিয়াসলি সেটা মাইন্ডসেট ভালো রুট নিয়ে, কারণ আমরা এখানে ভালো ইয়ে করছি, আর আমরা চাইবো যে আমরা আমাদের অডিয়েন্স, খারাপও আছে যারা ধরো অবশ্যই আছে, অবশ্যই আছে, তাই না? কিন্তু আমরা চাইবো আমাদের অডিয়েন্স যেন আমাদের এই পডকাস্টটা শুনে কিছু ভালো করুক তাদের লাইফে। সো এটাকে কেউ এই যে চাহিদাটাকে এমন ভাবে করবে না ক্রিয়েট যে সেটা খারাপের দিকে চলে যাচ্ছে, সেটাকে অলওয়েজ ভালোর দিকে রাখবে। তো যেটা বলছিলাম, ভালো চায়, হাঙ্গার টু ডু মোর, সেটাই ডিফারেন্সিয়েট করে একটা নর্মাল মানুষ, একটা গ্রেট পার্সন। ওয়াও। লিডার্স যারা ইলন মাস্ক বলো, তাদের কাছে কি কমি আছে? কিছু কমি আছে ওদের কাছে? এভরিথিং দে হ্যাভ, ইয়েস, রাইট? কি নেই ওর কাছে? ইলন মাস্কের কাছে আছে কি নেই? বিল গেটসের কাছে আছে কি নেই? তারা কাজ করছে, রোজদিন অফিসে যাচ্ছে, প্রতিদিন। কেন যাচ্ছে? বরঞ্চ আমরা রেস্ট করি ওদের থেকে। হ্যাঁ, উল্টো কথা, উল্টো। নর্মাল যাচ্ছি আমি, যে করলাম, আমাদের কি হয়েছে না, তো আমাদের ওই খিদেটা আনতে হবে। যদি আমরা কোনো আর্ট, সহজ না, না অবশ্যই নয়, একদম সহজ না। আমরা যদি কোনো আর্ট ফর্মে আছি, যদি আমরা কোনো বিজনেস করছি, যদি আমরা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছি, নিট হোক, জেই মেন হোক, অ্যাডভান্স হোক, কুছভি, তো আমাদেরকে সেই খিদেটা আনতে হবে আমাদের মাঝে। আমরা কি দেখছি না, যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মাস গেলে 50,000, 60,000 সামথিং, কারো কারো ভাবনা চিন্তা থেকে 1-1.5 লাখ। তো এই টাকাটা হয়ে গেলেই না আমরা শান্তি পেয়ে যাই, এই টাকাটা হয়ে গেলে যে না এই টাকাটা হয়ে গেল, একটা সেটেল লাইফ হয়ে গেল, সেটেল ডাউন হয়ে গেল। আমাদের সবসময় আমরা খুঁজি হচ্ছে একটা সিকিউরিটি, রাইট? কিন্তু সিকিউরিটি আসবে তখনই যখন তুমি পয়সার জন্য নয়, পয়সা তোমার জন্য কাজ করবে। তুমি বসে থাকবে, তুমি অ্যাক্টিভ ইনকাম নয়, তুমি প্যাসিভ ইনকাম করবে, তখন কিন্তু আলটিমেট সিকিউরিটি, রাইট? হ্যাঁ, আমি মনে করি যে এই যে সিকিউরিটি, আমি যেটা ফিউচারের জন্য ভাবছি, ফিউচার আমি সিকিউর করবো নিজেকে। ইয়েস। আমি জানা না, আমি কথা বলি তোমাকে, তুমি যদি নিজের পাস নিয়ে ভাবো, কিছু হবে না তোমার। যদি ফিউচার নিয়ে সিকিউর করার জন্য ভাবো, তাহলে কিন্তু কিছু হবে না। তোমাকে ফিউচার উইল,
ফিউচার তখন সিকিউর হবে যখন তুমি নিজের প্রেজেন্টটাকে সিকিউর করবে। Great. আমি এটাই বলতে যাচ্ছি। আচ্ছা, বলে ফেললাম, সরি। না না, কোনো ব্যাপার তাহলে না। বলতো যখন আজকের তোমার পডকাস্টের মেন অতিথি তুমি বলবে না তো কি আমি বলবো? প্রথম প্রেজেন্টটাকে আগে সিকিউর করো। এখন যেটা কাজটা করছো এমন ভাবে সেটা করো যে কাজটা করার পরে তোমাকে সেটা কেউ কমপ্লেন না করতে পারে, সেই কাজে তোমাকে কেউ বাধা না দিতে পারে, সেই কাজে তোমাকে কেউ আটকাতে না পারে, এমন করে করো কাজটা। সেই কাজের উপর ভিত্তি করে না তোমার ফিউচার সিকিউর হবে। ফিউচার সিকিউর করার জন্য তুমি এখন নিজের প্রেজেন্টটাকে সিকিউর করো, কারণ প্রেজেন্টটা তোমার কন্ট্রোলে আছে। একদম। ফিউচার তোমার কন্ট্রোলে নেই। তুমি দুদিন পরে কিভাবে ভাবছো, তাই না? আর মানুষ এটাই সব থেকে বড় আসলে ভুল না। করে। তুমি দুদিন পরে কিভাবে ভাবছো, কাল দেখো তুমি অ্যাক্সিডেন্টে মরে গেলে, কোনো মানে আছে এটা বাবা? এর থেকে আজকে এটা করছো মন দিয়ে করো। আর মানুষ সব থেকে বেশি ভুল এটাই করে কি, সে সব সময় নিজের কালকে নিয়ে বেশি টেনশন করে, নিজের কালকে ঠিক করার জন্য সে আজটাকে বরবাদ করে। আর আজটা যখন বরবাদ হয়ে যাচ্ছে, আজটা যখন খারাপ হয়ে যাচ্ছে, আজ যখন তোমার রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, আজ যখন তোমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, তোমার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই আমি একজন সাইকোলজিস্ট, তো আমি মেন্টাল হেলথ নিয়েও কথা বলতে এখানে চাই। তো যখন তোমার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে, তোমার যখন মানি প্রবলেম চলে আসছে ঘরে, তখন তুমি আর কালকে ঠিক করতে পারবে না, কারণ তুমি আজটাকেই তো গুরুত্ব দিচ্ছ না। তো যতটা সম্ভব, যতটা পারবে, রয়ের মতন আজকে গুরুত্ব দাও। আমি সবাই করতে রয় সবকিছুকে গুরুত্ব দেয়, কিন্তু ও ভীষণভাবে ইনঅ্যাক্টিভ কিছু কিছু জায়গায়। যেমন ও প্রত্যেকটা ফিল্ডে আছে, ও করে পোয়েট্রি করে, ও স্টোরি টেলিং করে, ও সিঙ্গিং করে, এত সুন্দর সুন্দর করে না যে আমি মানে মনোমুগ্ধ হয়ে যায় আমার। আবার ও কমেডিও করে, কিন্তু ও রিসেন্টলি বলছে যে আমি কমেডি থেকে ব্রেক নিচ্ছি, আমি কমেডি আর করবো না। ব্রেক নিচ্ছি না, ত্যাগ করছি কমেডি। হ্যাঁ, কমেডি পুরো ত্যাগ করে দিচ্ছে ও। কেন কেন ত্যাগ করছো তুমি? এই সময় তুমি কোশ্চেনটা করাচ্ছ না তুমি। দেখো, আমি হলো ব্যাপারটা একটু আলাদা ব্যাপারটা। আমি জিনিসকে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। ওকে। আমি টিভিতে দেখতাম যে একটা লোক স্টেজে এসে লোকেদের হাসাচ্ছে, আমি চাইতাম সেই ফিলিংটা পেতে। ঠিক আছে, বিশ্বাস করো সেই ফিলিংটা আমি পেয়ে গেছি। এর থেকে ওকে আমি যেতে চাই না। ঠিক আছে, তো দেখো আমি জানি আমি করলে ভালো করে করতে পারবো, কিন্তু এটা আমার ফিজ না। ওকে। গান আমি স্টেজে করেছি, ওয়েটও স্টেজে করেছি আমি। মোটিভেশনটা আমি করি না, আমাদের সাথে তুমি করছো, সেটা একদিন করবো হয়তো। তো ওটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে হয়তো আমি ত্যাগ করে দেবো, কারণ ওই অবধি আমার। আমি একজন বিজনেসম্যান, ঠিক আছে, আমি 10 টাকায় হাত মারতে চাই না। গ্রেট। ঠিক আছে, কারণ আমি যেটা আমার ফিল্ড ওখানে, হ্যাঁ, কিন্তু যেরকম লোকে বলে সবকিছু এক্সপিরিয়েন্স করা উচিত, আমিও সেই সবকিছু এক্সপিরিয়েন্স করতে চাই। কারণ এই পৃথিবী একটাই, পৃথিবীতে এসছি মানুষ রূপে একবার। ওয়েলকাম টু পৃথিবী। ওয়েলকাম টু পৃথিবী। আর এই পৃথিবীতে আমার এই নাম পেয়ে, আমার এই ধর্ম পেয়ে, আমার এই কর্ম পেয়ে আমি একবারই এসেছি। সো উপভোগ সমস্ত কিছু করো, কিন্তু একটাকে কামড়ে ধরে থাকো বন্ধুরা। কারণ এই একটাকে যতক্ষণ না তুমি কামড়ে ধরে থাকবে, ততক্ষণ না তোমার লাইফটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে না। কারণ তুমি যতক্ষণ একটাকে ঠিকভাবে গুরুত্ব দেবে, তোমার লাইফটা ঠিকভাবে পথে বা পাথ খুঁজে পাবে। আমি আমার লাইফে কিন্তু একবার পজিটিভ যে আমি কি করবো, কারণ একটা লোককে জানতে হয় সে লাইফে কি করতে চায়। ঠিক আছে, সে যদি চায় আমি কমেডি করবো তো শুধু ফোকাস করো, পোয়েট্রি করো, মানা করছি না করতে। পড়াশোনা করতে ফুটবলও খেলো, ডিসাইড করতে কোনটা করবে, ফুটবল খেলবে না পড়াশোনা করবে, সেটা করবে সেদিকে। এটা বলা ভুল, কারণ পড়াশোনা মানে পড়াশোনা তোমাকে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। কারণ শিক্ষা, না ফোকাস করতে বলছি আমি, শিক্ষা হ্যাঁ, করবে, শিক্ষা তোমাকে অর্জন না, পাস নয়। মানে একটা অবধি তোমাকে যেতে হবে। এই কথাটা প্রত্যেকের মাইন্ডসেটে ঢুকে গেছে এখন, যে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো নাম্বার আনতে হবে। কিন্তু আলটিমেট কিন্তু এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো শিক্ষা অর্জন করতে হবে, নিজেকে সঠিক জায়গায় উপস্থাপন করতে হবে, ভালোভাবে নিজের কেরিয়ার, নিজের ফিউচার নির্ধারণ করার জন্য আমাদেরকে সঠিক শিক্ষাটা আনতে হবে। হ্যাঁ, শিক্ষা আমাদের সেটা তোমাকে একটা লেভেল পড়তেই হবে।
না হলে তুমি সে অবধি আর একটা লেভেল আমি বলা ভুল, কারণ আমাদেরকে আলটিমেট আমরা যাই করি না কেন, তুমি এখনো পড়ো, রাইট? তুমি এখনো স্টাডি করো প্রত্যেকটা ভালো লাগে আমার। তুমি না ওই পড়া বলছি না, তুমি বই খুলে বসে পড়ছো এমনটা নয়, তুমি সমাজ থেকে, মার্কেট থেকে, সোসাইটি থেকে তুমি এখনো শিখছো না? শিক্ষা তো তোমার যথেষ্ট, বিজনেস থেকে এখনো শিখছো না? অবশ্যই, অবশ্যই। তো শিক্ষাটা কি আলটিমেট? জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন মানুষ কোথায় থেকে করে? এই সোসাইটি, এই মার্কেট, এই সমাজ থেকেই তো করে। হ্যাঁ। তো তুমি তো এখনো সেটাই করছো, করছি। এবং সকলকে এটাই করতে হবে। অবশ্যই করতে হবে সেটা। এরকম ভাবে চললে পরে সত্যিই জীবনটা খুব সুন্দর, তাই না? কেন না চলতে পারে? এই যে আমি যেরকম বললাম, যদি একটা নির্দিষ্ট পাথ খুঁজে পেয়ে যায় মানুষ, এবং সেই পাথের উপরে যদি কন্টিনিউয়াসলি সে স্ট্রাগল করতে থাকে। তো স্ট্রাগল ব্যাপারটা কিন্তু সহজ না। অবশ্যই। এটার মধ্যে একটা ভালো একটা জিনিস লুকিয়ে আছে, সেটা দেখতে গেলে তোমাকে স্ট্রাগলের মানে বুঝতে হবে আগে। স্ট্রাগল মানে কি? স্ট্রাগল মানে হলো নিজের একটা জিনিসের জন্য দাঁড়িয়ে থাকা, অটল হয়ে, যে আমি যার জন্য দাঁড়িয়ে আছি এখান থেকে আমি সরবো না। একটা প্যাশন, ধরো আমি কমেডি করবো ফর এক্সাম্পল, কারণ তুমি কমেডিয়ান, আমি কমেডিয়ান ছিলাম, তো তুমি ছিলে। হ্যাঁ আমি ছিলাম, তুমি কমেডিয়ান। তো সেটা নিয়ে যদি বলি, আমি একটা কমেডিয়ান কিন্তু স্ট্রাগল করে প্রচুর। একদম। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করতে হয়। এবং মানে আমরা ভাবি যে কোনো ফিল্ডে যদি কেউ সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা তার শুধু সাকসেসটাকে মনে রাখি, কিন্তু আলটিমেট তার পেছনে যে সে কতটা কষ্ট করেছে সেটা আমরা দেখি না। আর ওই যে একটা কমেডিয়ানের 1 বছর, 4 বছর, 5 বছর বললো, তো এটা হচ্ছে তার কষ্ট। কষ্ট, কিন্তু এটা তো মজা আছে, একটা 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 ফিলিং একটা, যে আমি হ্যাঁ করছি কিছু। এটাকে অন্যভাবে দেখা যায় কি, যদি আমার প্যাশনটা আমার মানে আমার ফ্যাশনটা যদি আমার প্যাশনে আমি ক্রিয়েট করে নিই, নাইস। আমার যেটা পছন্দ সেটাকেই যদি আমি আমার লাইফের কাজ বা আমার কেরিয়ারের পাথ হিসেবে বেছে নিই, তাহলে কিন্তু সেটা করতে মজা পাবো। একদম। কেউ কিছু করতে পছন্দ করে না, কেউ হয়তো লাইক তুমি আজকে, তোমাকে যদি আমি একটা চাকরি দিই, তুমি করতে পারবে? না, একদম না। তুমি কি চাকর হতে পারবে? না, আমি আর কারোর জন্য চাকরি করতে পারবো না, কারণ আমি আমি যেটা করি না, যে লোকটা আমার উপরে কাজ করছে তার আমি ভুলটা ধরবো, একদম। আর সেটা ধরলে না সে আমার চাকরি থাকতে দেবে না, তারপরে দেবে আমাকে যে তুই আমার ভুল ধরার কে, একদম। আমি তোর বস, তাই না? সেটা হয়েছে অ্যাকচুয়ালি। আমি আর এখানে এমনটা নয় যে রয় যেগুলো বিজনেস করে, ক্রিয়েট করে, বা ওই যে আমারও ভুল আছে, আর আমি তো ওয়েলকাম করি আমাকে ভুল ধরাও। হ্যাঁ, তাই এবং না? একটা বিজনেসের ক্ষেত্রে কি হয় না, তো আমি যদি কোনো বিজনেস করছি, কেউ যদি আমার নিচের এমপ্লয় আমাকে, মানে আমি যতটা জানি, আমার যতটা আইডিয়া আছে, আমাকে যদি ভুল ধরাচ্ছে, সেই ভুলটাকে আমি ফার্স্টে ভাববো। যদি দেখি যে না, ওর কোনোভাবে এই কথাটা ও ভুল বুঝছে, তাহলে আমি ওকে বোঝাবো। আদারওয়াইজ আমি আমার ভুলটাকে ঠিক করবো। সবাই তো সমান না, না, কারণ যারা ম্যানেজার আছে, ভাবো একটা লো লেভেল, মিড লেভেল, টপ লেভেল, ম্যানেজমেন্ট লেভেল, তারপর আরো একটা লেভেল আছে, ঠিক আছে, পার্টনার্স লেভেল। মিড লেভেলের কে তো উপরে টপ লেভেল অ্যান্সার করতেই হবে। তো আমি যদি লো লেভেল থেকে সবসময় মিড লেভেলে আমি ভুল করার চেষ্টা করি, হয়তো মিড লেভেল ফ্রাস্ট্রেশন আসতেই পারে, না আমি ওরা আমারটা বুঝছে না যে আমি টপ লেভেল আমার কি বলছি সেটা, ঠিক আছে। তো এই জন্যই আর কি নর্মালি হয় কি, লাইক ম্যানেজাররা এমপ্লয়দের উপর চেঁচায়, এমপ্লয়ার ম্যানেজারকে গালি দেয়, ঠিক আছে। ম্যানেজার আবার যারা টপ লেভেল এমপ্লয় তাকে গালি দেয়, টপ লেভেল ম্যানেজারকে গালি দেয়, ম্যানেজার পার্টনারকে গালি দেয়। এটা একটা ভিশিয়াস সাইকেল, চাকরিতে চলতে থাকে। এটা কিছু করার নেই, এই চলবে এটা যতক্ষণ না একটা অর্গানাইজেশনে স্ট্রিমলাইন একটা ব্যাপার আসছে, যে চেন অফ কমান্ড যেটা আছে সেটা যদি ফলো না হয় তাহলে এটা হবেই। চেন পড়া পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। চেইন ইন কমান্ড ইজ সামথিং দ্যাট অর্গানাইজেশন শুড হ্যাভ, এন্ড এভরি অর্গানাইজেশন হ্যাজ দ্যাট। অর্গানাইজেশনের চেন অফ কমান্ড থাকে, ঠিক আছে, কখনো কেউ ভাঙে না। এটা ভাঙলে কিন্তু সেটা একটা মানে ফায়ারফুল অফেন্স হয়ে যায়, যে তোমাকে বার করে চাকরি থেকে। ম্যানেজারকে যে কথা বলা, সে কথা তুমি পার্টনারকে বলতে পারো না, পার্টনার তোমাকে উল্টো বলতে, ম্যানেজার কেন বলেন এটা? ঠিক। যার যেটা কাজ সেটা দেওয়া আছে। আমাকে আবার কেউ এসে বলে আমার ওয়েবসাইট কাজ করছে না, আমি ঠিক, আমি যার দায়িত্বে আছি, আমাকে যে তার নিচে রেখেছে, আমি তাকেই না আমার প্রবলেমটা বলবো, এটা অবশ্যই। কিন্তু আমার মানে আমি যেটা মনে করি, কেউ কিছু খারাপ মাইন্ড করো না যারা এখানে চাকরিজীবী মানুষ আছে, আমার মতে, আমার পার্সোনালি সবার তো একটা নিজস্ব ওপিনিয়ন থাকে, তো ঠিক সেরকমই আমি ভাবি যে চাকরি ইজ ইকুয়াল টু চাকর, এসেছেও সেভাবে, তাই নয় কি? নকরি এসেছে নকার থেকে, ঠিক তেমনই সার্ভিস যদি আমি কথা বলি, তো সার্ভিস কথাটাও এসেছে সার্ভেন্ট থেকে। তো
তো আমার মতে বলে যখন সেই জিনিসটা এসেছেই চাকর থেকে, সার্ভেন্ট মানেও তাই, এন্ড অলসো নকার মানেও তাই, তো তাহলে কেন আমি বলবো না খোলা মুখে যে হ্যাঁ আমি চাকর? আমি তো আমার অর্গানাইজেশনেও অনেক এমপ্লয়ি আছে, আমি হচ্ছে ওরা আমার জন্য কাজ করে, কখনো বলি না। আমি বলি আমরা সবাই একসাথে কাজ করি। এটা হয় একটা মানে খুব বন্ডিং থাকলে। আচ্ছা, যেসব অর্গানাইজ গুলো তাদের কর্মচারীদের নিজের ফ্যামিলির মতন দেখে, এবং অলসো শুধু অর্গানাইজেশন নয়, অনেক এমন ছোট বড় কোম্পানি আছে, কর্পোরেশন আছে, অনেক কিছুই আছে যেগুলোতে সবাই মিলেমিশে কাজ করে। যেমন একটা কথা এটাতে আমার মনে পড়ছে, কি সবাই মিলে করি কাজ, জানি না আমি। সরি, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আচ্ছা, এটা কে রবীন্দ্রনাথ বলছিল? না, জানি না কে বলেছিল। দেবতা বলেছে আজকে, ঠিক আছে, ভালো আজকে আমি বলেছি, ভালো ওকে, কথা। তো আজকের জন্য এটা আমার। ব্যাপারটাই বলতে দেবব্রত, আমি তোমাকে বলছি যে এডুকেশন না অনেক কমে গেছে ইন্ডিয়াতে। লোকেরা বোঝে না, লোকেরা শুধু স্বপ্ন দেখে আর দেখায়। যদি লোকেরা এডুকেশনটা বুঝতো, তাহলে না এই যে পভার্টি, এই যে লোকেরা যেটা চাকরি পাচ্ছে না, কার বাসা চাকরি, চাকরির অভাব না, চাকরির কিন্তু অভাব নেই। না। অভাব কিসের আছে? স্কিলফুল লেবার্স। ওদের কাছে স্কিল নেই, স্কিল সেটা তো চাকরি দেবো, তোমার স্কিল যদি না থাকে, বাবা তাহলে তুমি চাকরি পাবে কি করে? এটাতে আমার একটা স্টোরি মনে পড়ছে, মানে আচ্ছা, স্টোরি story। নয়, সত্যি ঘটনা। আচ্ছা। আমি নিজে দেখেছি, আমাদের পাশের বাড়িতে একটা দোকান আছে, তো ওদের দোকানের শাটার যেগুলো হয়, নামানো ওঠানো শাটার, জানো তো? হ্যাঁ। তো ওই শাটারে কি হয়েছে না, তো ওদের জং পড়েছে বা যাই হোক কিছু হয়েছে, তো ওই শাটারটা তুলতে নামাতে খুব অসুবিধা, ভীষণ একটা চাপ। তো একটা লোককে ডাকলো, তিনি 250 টাকা নিলেন, তিনি দুবার হাতুড়ি এদিকে মারলেন, দুবার হাতুড়ি ওদিকে মারলেন, কিছু একটা তেল দিলেন, ঠিক আছে, দেন শাটারটা আরামসে উনি ফার্স্টে বুড়ো আঙুল দিয়ে তুললেন, তারপরে লাস্টে 20 আঙুল দিয়ে তুলে দিলেন। এটা ভালো, ভালো, মানে ভালো, ভালো। লিটারেলি আমি সেই টাইমে ওই দোকানে প্রেজেন্ট ছিলাম, আর আমি দেখে যে উনি 5 মিনিট থেকে 10 মিনিট টাইম নিলেন একটা শাটার ঠিক করতে, আর 250 টাকা চার্জ করলেন। তো ওনার ওই স্কিলটা ওনাকে শিখতে হয়েছে, অবশ্যই ওনাকে শিখতে একদম, হয়েছে। একদম, একদম। ওটার জন্য ওনাকে ইনভেস্ট করতে হয়েছে। তুমি তোমার স্কিলের পেছনে, তুমি তোমার ডেভেলপমেন্টের পেছনে, তুমি তোমার আপডেটেশনের পেছনে খরচা করো। এই সময়, এই এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কেউ যদি কিছু ইনভেস্ট করতে চাও, তাহলে নিজের উপর ইনভেস্ট করো। নিজের উপর ইনভেস্ট করলেই তুমি কিন্তু ফিউচারে গিয়ে পরে আরো ভালো রিটার্ন পাবে। মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এফডি দরকার নেই। টাকা লাগিয়ে নিজের স্কিল বাড়াও। সব কথা বলছি, তুমি স্কিলটা বাড়াবে না, তুমি কিছু করতে পারবে। ভেরি সিম্পল ফান্ডা ভাই। স্কিল বাড়াও, তুমি পরে কিছু করতে পারবে। এই যে তো নলেজ আমি শিখেছি, কারণ আমি রোজ প্রত্যেকদিন বসে ইন্টারনেটে ঘেটেছি। এটা ঘেরে নলেজটা আমার বেড়েছে, ওর জন্য আমি কিছু করতে পেরেছি। আমি 15 বছর আমি কাজ করছি, নট এ ম্যাটার অফ জোক। 15 বছর একটা এজেন্সি খোলা, ইউটিউবের বড় ক্রিয়েটার সাথে কাজ করা, ইটস নট ম্যাটার অফ জোক। না, রাইট? আমরা লাইক কত ভ্যালুয়েশন বলবো না, কত টাকা বেশি বলবো না, কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ছিল আমাদের কাছে। একদম। যখন আমি ফার্স্ট কোম্পানি আমি বেচে দিই, তখন ওই মেট সিআর, ওকে, মানে কোটি টাকা আমি পেয়েছি। ওয়াও, গ্রেট। তো সেটাই, সেই সেই টাকাটা, টাকার অঙ্কটা আমার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগেনি। কত লেগেছে জানো তো? শুনলে ঘাবড়ে যাবে। 5,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, 5,000 রুপিস। ওয়াও। ঠিক আছে, কিসের এখন সেই ইনভেস্টমেন্ট? ব্যবসাটা কোথায় দাঁড়িয়েছে? সেই ব্যবসাটা এখন ওটা 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 নেই, কিন্তু ওটার থেকে শুরুয়াত। ওকে। দ্যাট ইজ দ্য স্টেপিং স্টোন। ওটার ওপরে ভিড় করে আমি নলেজটা শিখেছি, ওর পর শিখেছি, সেখান থেকে আরো বড় লেভেলে গেছি, আমি বড় ব্র্যান্ডের সাথে এখন কাজ করছি। ওয়াও। ঠিক আছে, কিন্তু তখন আমরা ইন্ডিভিজুয়াল লোকের সাথে কাজ করতাম। তো তখন আমাদের প্রায় 1000 জন পার্টনার ছিল, লাইক পার্টনার মানে আমাদের ক্লায়েন্ট বা যাই বলো ছিল। তো ওই যে প্রত্যেকটা নলেজ পাওয়া, এটা একটা একটা স্কিল তৈরি করা। ঠিক আছে, নলেজ থেকে কিন্তু স্কিল তৈরি হয়। when you consume knowledge, তুমি যখন নলেজটা পড়বে, যখন শিখবে, তখনই তোমার স্কিলটা বাড়বে, তাই না? একদম। নিজের স্কিল বাড়ো, নিজের নলেজ বাড়াও। আমি তো বলবো, আমি একটা খুবই একটা সিম্পল ফর্মুলা আছে, তুমি যেটা চাও যদি করতে চাও, তো সকালে ওঠো, যে কোনো টপিক নাও, যে কোনো একটা টপিক নিয়ে গুগলে সার্চ করো, পড়ো, নিউজ আর্টিকেলস পড়ো, উইকিপিডিয়া পড়ো, যে আমাকে বিটকয়েন পড়ো, 1 ঘন্টা পড়ো, বন্ধ করে রেখে দাও। নলেজ কখন গেছে তা তুমি বলতে পারো না। আবার পরের দিন নতুন একটা topic। নতুন একটা ওটাই কন্টিনিউ করো, তোমার যেটা ইচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, হিস্ট্রি নিয়ে পড়ো, জিওগ্রাফি নিয়ে পড়ো, ফিলোসফি নিয়ে পড়ো। এরকম করে কত কিছু শিখেছি আমি। আমি লোকের সাথে কথা বলতে ভালোবাসি, তো লোকেরাও অনেক কিছু শিখিয়েছে। মনে আছে আমি একদিন এরকম গাড়িতে করে যাচ্ছি, একজন সর্দারজি বসেছিল,
সামনে গুরু নানকের একটা ছবি ছিল, তো আমি বললাম যে গুরু নানকজিকে মানতে हो? উনি সে কথা শুনে আমাকে গুরু নানকের একটা স্টোরি বলে গেল, আমি সেটা জীবনে শুনিনি। শুনলাম, ভালো আমি লাগলো। কি শোনাতে পারি এখানে? আমার সত্যি মনে নেই। Okay. আমি এটুকু মনে আছে, একটা গুরু নানক জি এত ভালো ছিলেন যে ওনাকে ছোটবেলায় ওনাকে 10 টাকা দেওয়া হয়েছিল যে বাজারে গিয়ে চাল নিয়ে আসো, খাবো। উনি বাজারে গেলেন, দেখলেন যে একটা একটা গরিব ছেলে, গরিব কেউ ছিল, গরিব একজন লোক, সে খেতে পাচ্ছে না, সে তাকে 10 টাকা দান করে দিল। এবার সে বাড়িতে এসছে, বাড়িতে এসে তাকে বলছে কোথায়। উনি তখন বলেন যে আমার 10 টাকা হারিয়ে গেছে। সে মিথ্যা কথা বলেন, তখন সে মার খায়। এটা থেকে এটা শিখ হলো যে মিথ্যা কথাটা বললে লোকের ভালো হয়, মিথ্যা কথা মিথ্যা নাই, ওটা মিথ্যা না। একদম। তো এবার এবার তুমি তাই বলে সবসময় মিথ্যা কথা বলবো এটা না, তাই না? এটা আমিও মনে করি, না। যদি তোমার হ্যাঁ। মিথ্যের দ্বারা কারোর অথবা নিজের কোনো কিছু ভালো হয়, তা বলে নিজের অথবা কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ নয়। হুম। ঠিক আছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি- এটা মানে একটা দেখো সিম্পল ব্যাপার আছে, লোকেরা সহজভাবেই বুঝবে, অত ঘুরিয়ে পেঁচিয়ে বোঝার কিছু নেই এটার মধ্যে, তাই না? খুবই সহজ, এটা যেটা এটা সিম্পল ভাষায় যেটা বুঝতে পারছো সেটাই। না, এটা এখানে কোনো প্লাস মাইনাস বা মাইনাস প্লাস নেই, হ্যাঁ। এখানে প্লাস প্লাস। প্লাস প্লাস, হ্যাঁ। মানে দুটোতেই তুমি কিছু হারাচ্ছ না, কিন্তু একটা ভালোর জন্য তুমি একটা মিথ্যে কথা বলেছো, এবার স্যাক্রিফাইস করেছে একটা স্যাক্রিফাইস বলতে গেলে, নিজেকে নিজে স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ, ভালোবাসা লোকেরা স্যাক্রিফাইস করে ভালোবাসে, তাই না? একদম। সেটা নাই বললাম এখন। তো ভালোবাসা তোমার যখন ভালোবাসার কথাই উঠলো, আরে বাবা, তোমার সর্বনাশ। ভালোবাসার মানুষের কিছু কথা সর্বনাশ সর্বনাশ, কি জানতে চাও বলো দেবব্রত? কি বলতে পারবে? প্রশ্ন করো, তুমি পডকাস্ট করতে প্রশ্ন করো আমাকে তোমার ভালোবাসা নিয়ে। প্রথম ভালোবাসা কোথায়, কিভাবে? এ তো বহুত বড় গল্প। ছোট করে বলো। আর একটা লাইন শোনাই তোমাকে, একটা নচিকেতার একটা লাইন আছে। অবশ্যই। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নাম কি তার নীলাঞ্জন? একদম ঠিক। আহ গ্রেট নিউজ। তো আজকে আমরা জানতে পেরেছি রয়ের প্রথম প্রেম হচ্ছে নীলাঞ্জনা। তাহলে নচিকেতা কি রয়ের জন্য এই গানটা আমি লিখেছে? জানি না আসলে যে গানটা, হয়তো গানটা গানটা কি আগে এসেছিল নাকি রয়ের প্রেম? আই থিঙ্ক গানটা ওই সময় একটু আগে এসেছিল, আই থিঙ্ক যখন মনে আছে। ওকে, তাহলে 2014 প্রেমটা হবে ভেবেই নচিকেতা কিন্তু পূর্ব নির্ধারণ করে গানটা লিখেছে। বাবা, লাল ফিতে সাজা মোজা, স্কুলের ইউনিফর্ম, আহা, নটায় সাইরেন শেষ, সিলেবাসে মনোযোগ কম। এটা হলো গানের লাইন, প্রথম দুটো লাইন। একদম। যাই হোক, তো কি জানতে চাও, এটা ঘটনাটা গল্প বলবো আমি? না, নীলাঞ্জনা শুনে নিয়েছি, আবার এই পুরো গানটাই তো মনে পড়ে গেল। তাই না? এই ঘটনার থেকে গানটা বেশি। গানটা গাইতে আমার লিরিক্স মনে নেই, আহা, নাহলে গাইতে দিতাম, কোনো ব্যাপার না। সত্যি এই গানটা গানটা নিয়ে আলফিতে যদি সাদা বলি মোজা, তো স্কুলের ইউনিফর্ম, আহা, নটায় সাইরেন শেষ, সিলেবাসে মনোযোগ কম। তো মনে নেই ভালোবাসার গানটা। সম্পর্কে তোমার কোনো কিছু বলার আছে? অনেক কিছু বলার আছে। কি ভালোবাসাটা আলটিমেট কি? প্রেম? প্রেম, ভালোবাসা মানে কি শুধু মানে হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, শুধু কি এটাই? ভালোবাসা মানে হলো একজন অপরকে কেয়ার করা, সেটাই ভালোবাসা বলে। শুধু কি কেয়ার? কেয়ার করার জন্য একটা গিভ অ্যান্ড টেক তো থাকেই, অনেক জায়গায় গিভ অ্যান্ড টেকও থাকে না। কখনো সেটা একতরফা হয়, মানে একদিক থেকেই হয়, কখনো দুদিক থেকেই হয়। ভালোবাসা অনেক প্রকারের আছে। ভালোবাসার ডেফিনেশন অনেক। অনেক প্রকারের আছে। ভালোবাসার ডেফিনেশন ডিপেন্ড করে যে লোকটার উপর, মানুষের উপরে, তাই না? এই সাবজেক্টিভ ইন নেচার, সাবজেক্টিভ মানে আলাদা লোকের কাছে তাদের ডেফিনেশন আলাদা। ঠিক। তোমার কাছে ভালোবাসার ডেফিনেশন আলাদা, আমার কাছে ভালোবাসার ডেফিনেশন আলাদা। আমার কাছে ভালোবাসা মানে স্যাক্রিফাইস করা। আমি যাকে ভালোবাসছি তার জন্য আমি কি করছি, কিছু ত্যাগ করছি বা কিছু গেন করছি। গেন করলে খুব ভালো, ত্যাগ করলে বাজে, কিন্তু সে বাজেট আমি ভাববো না। বাজেটটা কেন ভাববো না? কারণ আমি তাকে ভালোবাসি, এটাই ভালোবাসার কিছু না। পুটিং হার নিডস অর দেয়ার নিডস বিফোর মাইন্ড। আমরা মা বাবাকে ভালোবাসি, মা বাবার জন্য আমরা যা খুশি তাই করতে পারি, নিজেরটা কেয়ার করি না, সেটাই ভালোবাসা। এর তো থেকে কমপ্লিকেট করার কিছু না। আমি চাইবো আমাদের অডিয়েন্সের কাছে ভালোবাসার মানে কি, সেটা তারা কমেন্টে লিখে জানাক, এবং আমরা উভয়েই চেষ্টা করব তাদের কমেন্ট প্রত্যেকটা পড়ার, এবং আমি রয়কেও ফরওয়ার্ড করব প্রত্যেকটা কমেন্ট। ধন্যবাদ। সে যতটা পারবে তার নিজের ভাষায় এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করতে পারি অবশ্যই, কারণ ও অবশ্যই। খুবই বিজি। আজকে আমি ওর দর্শন এবার এবং ওকে যে এই পডকাস্টে আনতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। এতটাও বিজি না, এরকম করে বলছো তুমি আমাকে। তুমি নিজে বলো, আজকে প্রায় 2 মাস পরে আমাদের দেখা। হ্যাঁ, এটা মানে এটা অনেকদিন ধরে আমরা প্ল্যান করছি, কিন্তু করা হয়ে উঠছে না। আজকে ফাইনালি
মানে আজকে ঘুম পাচ্ছে যদিও, এরপরে ঘুমাবো আমি, কিন্তু আজকে আবার আমার একজন বোন এসেছিল, তো তার সাথে আমরা একটু গেলাম। যাই হোক, সে কথা বাদ দাও। যাই হোক, আজকে আমি প্রায় অনেক সকালেই এসেছি, এখানে খাওয়া দাওয়া হলো, এর সাথেই আছি সকাল থেকে। পডকাস্ট শুরু করতাম সকালে, কিন্তু খাওয়া দাওয়া করে ভাবলাম একবারে স্টার্ট করবো। এবারে ছড়া পেটে সবকিছু করলে মনে শান্তি আছে, একদম শান্তিটা আগে, পিস ইজ ইম্পর্টেন্ট। ডোপামিন রিলিজ হতে হবে। তো একটাই লাস্ট কোশ্চেন, আবার কি লাইফ নিয়ে হ্যাঁ। কোনো একটা কোটেশন বলো, বা তোমার কোনো একটা কিছু নিজস্ব, যেটা তুমি আমাদের অডিয়েন্সদের মানে উদ্দেশ্যে তাদেরকে উপদেশ করতে পারো, তাদেরকে বলতে পারো। লাইফ আমি দুটো বলি, লাইফ নিয়ে একটা Okay. বলি, লাভ নিয়ে একটা বলি। ও, তাহলে তো আরো ভালো। ঠিক আছে গুরুজি। আরে না না না, আমি লাইফ বলতে গেলে জীবনটা কিন্তু ছেড়ে খেলা নয়, ঠিক আছে? জীবনটাকে সিরিয়াসলি নিতে হবে আর নিজেকে সময় দিতে হবে। তুমি ভাবছো যে তুমি সবকিছু তাড়াতাড়ি করে ফেলবে, না, হবে না। তুমি একটা নির্দিষ্ট পথ দিয়ে হাঁটতে যাবে, দেখবে যে পথে এমন জায়গায় চলে আসছে যেখানে 10টা পথ আরো খুলে গেছে। তখন তোমার কাছে একটা ইম্পর্টেন্ট ডিসিশন, কোন পথটা বেছে নেবে। এটা কি রবার্ট ফ্রস্টের একটা পোয়েম আছে, দ্য রোড নট টেকেন। লাস্টের লাইন একটা বলি, ওই পোয়েমের লাস্ট লাইন আছে, ওকে। and I took the road less traveled by, and that's what made the difference. মানে আমি সেই পথে চললাম যে পথে লোকেরা সচরাচর যায় না, আর সেটাই আমার লাইফে কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ালো। ঠিক আছে, অনেক অনেক গভীর, মানে গভীর আছে। সিরিয়াসলি আমার মানে পুরো লোম একদম। যাই হোক, তো জীবনটাকে সময় দাও আর সময় নিয়ে ডিসিশন নাও, কারণ জীবনটা বেরিয়ে গেলে না ফেরত পাবে না তুমি। ঠিক আছে? আর প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। লাভ নিয়ে বলতে গেলে একটা ইংলিশে বলি, আমার একটা ফেভারিট গল্পের বই থেকে, গল্পের বইটা হ্যারি পটার। আই থিঙ্ক ইটস ফ্রম অর্ডার অফ দি ফিনিক্স। কোটটা এরকম যে, ডু নট পিটি দ্য ডেথ, পিটি দ্য লিভিং, অ্যান্ড অ্যাবভ অল হু লিভস উইদাউট লাভ। মানে খুবই সরল, যারা মারা গেছে তাদের নিয়ে ভেবে লাভ নেই, তাদের নিয়ে চিন্তা করে লাভ নেই। তাদের নিয়ে চিন্তা করো যারা বেঁচে আছে, যারা তোমার সাথে আছে। যারা তোমার সাথে আছে, এবং যারা বেঁচে আছে আর যারা ভালোবাসা ছাড়া বেঁচে আছে। ছাড়া? ভালোবাসা ছাড়া বেঁচে আছে, বিকজ ভালোবাসা ছাড়া জীবন জীবন না। সত্যি বলছি, এটা সত্যি। যাই বলো, তুমি যদি জীবনে ভালোবাসা নেই তো তোমার সেটা জীবন না। তো আমি চাই সবাই যারা শুনছে, যাও লোকেদের ভালোবাসো, কারণ দেখবে লোকেদের ভালোবাসলে না তুমি নিজের পিস, মনে আছে পিস? পিস কখন পাবে? তো কথাই ওটা কথাই বললাম না, ওটা নিয়ে পিস কখন পাবে, যখন তোমার ভালোবাসা আসবে, যখন তুমি কিছু জিনিসকে, নিজের প্যাশনকে, নিজেকে এবং লোককে ভালোবাসবে, তাই না? দ্যাট ইজ ইট, আই থিংক। তো এই যে ও এই কথাটা বললো না, এর পেছনে অনেক কারণ আছে। তো এই কারণগুলো যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে নেক্সট আমাদের পডকাস্টে। কিন্তু সেই নেক্সট পডকাস্টটা হতে পারে 1 মাস পরে আসছে, হতে পারে 2 মাস পরে আসছে, কিন্তু সেটা কিন্তু তোমাদের উপরে, সম্পূর্ণ তোমাদের উপরে। কারণ তোমরা যত তাড়াতাড়ি চাইবে সেই পডকাস্টটা আসুক, তত তাড়াতাড়ি কিন্তু রয় আবার আমাকে টাইম দেবে। তো ওকে রয়, থ্যাংক ইউ সো মাচ আজকে এত ভালো একটা শুট করার জন্য। আর সত্যি অনেক কিছু আমি নিজে শিখতে পারলাম, জানতে পারলাম। ভালোবাসার ডেফিনেশনটা সত্যি অস্বাভাবিক ছিল, মানে অস্বাভাবিক মানে কি, অতুলনীয় ছিল একদম। আচ্ছা বাবা, মানে সিরিয়াসলি গ্রেট। ওয়েলকাম, ইউ ওয়েলকাম। তো বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা আবার অনেক গল্প করব, একদম। ঠিক আছে? তো আজকের জন্য নমস্কার, সত শ্রী আকাল, আদাব, চলো টাটা, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন একটা পডকাস্টে। আজকের জন্য এতটুকুই। ওয়েলকাম টু দা পৃথিবী। টাটা।